হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 178 পাতায় যে প্রথম যে স্কুলটা আছে বালুরঘাট গার্লস হাই স্কুল, দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম যে স্কুলটা আছে বালুরঘাট গার্লস হাই স্কুল, সেই স্কুলের প্রত্যেকটা কোশ্চেন আজকে আমরা সলভ করব। এর কোশ্চেন যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি সঠিক সেটি লিখতে হবে। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব বলা আছে 13। যৌগটির আণবিক সংকেত নিম্নলিখিত কোনটি হতে পারে? তা আণবিক সংকেত পাওয়ার আগে আমাদের দেখতে হবে আণবিক ভর কত হয়। তো একটা সূত্র আছে, আণবিক ভরকে বেসিক্যালি এম দিয়ে লেখা হয়। এম ইজ ইকুয়াল টু 2D, বাষ্প ঘনত্বকে ডি দিয়ে লেখা হয়। তাহলে এম ইজ ইকুয়াল টু 2D, এই যে সূত্রটা, এই সূত্র থেকে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে। তো আমরা আণবিক ভর যদি বের করি তাহলে আমরা জানি 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এই প্রশ্নে যদি তোমরা ভালো করে খেয়াল করো, দেখো বাষ্প ঘনত্ব 13 বলা আছে, তাহলে এখানে বাষ্প ঘনত্বের জায়গায় 13 বসিয়ে দিলাম। তাহলে 13 দুগুণ কত হবে? 26। তাহলে আমার এমন একটা যৌগকে বাঁচতে হবে যার বাষ্প ঘনত্ব কত? যার বাষ্প ঘনত্ব কিন্তু 26। এমন একটা যৌগ আমার অ্যান্সার হবে উত্তর, সেটা কিন্তু যার বাষ্প ঘনত্ব কত হবে? 26 হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কার বাষ্প ঘনত্ব 26 যদি আমরা হিসাব করতে যাই, আমি সরাসরি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, আর একটাও হবে না। C2H2, এই C2H2 এর বাষ্প ঘনত্ব 26 বলছে। কেন বলছে? কার্বনের কত 12 গুণ 2, দুটো কার্বন আছে তাই 2 গুণ 12 প্লাস হাইড্রোজেনের কত 1 গুণ 2। এটা হচ্ছে আণবিক ভর বের করতে হয় এইভাবেই। তাহলে কত হবে? 12 দুগুণ কত? 24 প্লাস 2 1 কে 2, 24 আর 2 26। দেখো 26 হচ্ছে, 26 হচ্ছে। তো বলছিল না আণবিক ভর 26 হবে, তো 26 কার হচ্ছে? C2H2 এর 26 হচ্ছে, তাই উত্তরটা কিন্তু C2H2 হবে। বোঝা গেল? উত্তরটা কী হবে তাহলে? C2H2। দেখো আমি এখানে একটা কথা বলে দিই যে এখানে এইগুলো কেন হচ্ছে না। যদি আমি কার্বন অক্সাইডের কথা বলি, কার্বনের 12 আর অক্সিজেনের কত? 16 গুণ 32, 32 আর 12 44 হচ্ছে, 26 আসছে না। C2H4 এর কত হবে জানো? 28 হবে। কেন বলো তো? 12 গুণ 24 আর 4, 24 আর 4 28 হয়। C2H6 এর 30 হবে, এই জন্য এটা হবে না। C2H2 এর কত হবে? একমাত্র এটারই 26 হচ্ছে, তাই বলে এটাই অ্যান্সার। কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ এবং এ মানে অ্যাপারেন্ট, গামা এ অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর মানে রিয়েল হলে এদের মধ্যে সম্পর্কটা কী? অবশ্যই রিয়েল বড় হয় আপাতর থেকে, কারণ আমরা জানি যে আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক বা পাত্রের প্রসারণ। বলছে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি তড়িৎদানের পরিমাপের একক? উত্তর হবে কুলম্ব। তারপরে কি বলেছে? জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন গ্যাসটি কোনটি? অ্যানোড উৎপন্ন গ্যাস হচ্ছে এখানে অক্সিজেন। বলছে ইউরিয়া শিল্প প্রস্তুতিতে CO2 এর সঙ্গে গৃহীত প্রয়োজনীয় বিক্রিয়কটি কী হবে? প্রয়োজনীয় বিক্রিয়ক হচ্ছে অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে কিন্তু ইউরিয়া তৈরি হয়, তাই তো? তারপরে বলেছে স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কী? স্টেনলেস স্টিলের প্রধান উপাদান হচ্ছে লোহা, এর মধ্যে লোহার ভাগটা বেশি থাকে। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে কে? তড়িৎ কোষ। কোথায় হয়? তড়িৎ কোষে হয়। আশা করি গ্রুপের কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। চলো গ্রুপ বি এর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। গ্রুপ বি এর কোশ্চেন বলছে কি যে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তো দেখে নাও আগে জলের সংকেত কি? জলের সংকেত H2O। H2O অর্থাৎ জলের আণবিক ভর বের করলে H এর ভর হচ্ছে 1 গুণ দুটো আছে 2 প্লাস অক্সিজেনের কত 16, তাহলে কত হচ্ছে 2 প্লাস 16 মানে 18। তাহলে এটা হচ্ছে 18টা কি আণবিক ভর, গ্রাম আণবিক ভর বললে 18 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 18 গ্রাম জলে, 18 গ্রাম জল, আমি আর সম্পূর্ণটা লিখছি না, অণুর সংখ্যা কত আছে? 6.022 ইন্টু 10⁻23t। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23t। তাহলে 1 গ্রাম জলে কত হবে? 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই কত? বাই কিন্তু 18 গ্রাম। ঠিক আছে, আর আমাদের জানতে চাইছে কত গ্রামের জন্য? 1.8 গ্রামের জন্য, তাই তো? তাহলে ওখানে লেখো এবার ওই কী নিয়মে যে 1.8 গ্রাম H2O হচ্ছে জলে অণুর সংখ্যা কত হবে? তাহলে 6.022 ইন্টু 10⁻23 বাই কত? 18 ইন্টু এখানে কত হবে? 1.8 হওয়া উচিত। 1.8কে আমি 18/10 লিখতেই পারি, কেন বলো তো? দশমিক তুলে একেবারে লিখলাম। 1.8 না লিখে আমি 18/10 লিখলাম, কেন? কারণ দশমিক তুলে দিয়েছি। 18 কেটে যাবে, তাহলে তলায় দেখো একটা 10 আছে, তাহলে একটা পাওয়ার থেকে 23-এর থেকে একটা কমে যাবে, মানে 22 হবে। তাহলে উত্তর কত হবে? 6.022 ইন্টু 10⁻22 এতটি। তাহলে 1.8 গ্রাম জলে আমাদের অণুর সংখ্যা কত? তাহলে এই পরিমাণ কিন্তু
এই উত্তরটা তোমরা কিন্তু যাদের কাছে যারা খাতা পেনে লিখছো তারা কিন্তু উত্তরটা অবশ্যই লিখে নেবে। এটা হচ্ছে 2-এর দাগের 2.1, ঠিক আছে, 2.2 এর অ্যান্সারটা। এই উত্তরগুলো তোমরা হয়তো তোমাদের মানে বই তোমাদের বইয়ের উত্তরে কিছুটা দেওয়া আছে, কিন্তু উত্তর দেখলে তো হবে না, কীভাবে আইলো সেটা তোমাদের জানতে হবে। তার জন্য কিন্তু অঙ্কটা আমি ক্যালকুলেশন করে দিলাম, ঠিক আছে, যেন কারোর বুঝতে অসুবিধা না হয় তার জন্য। আর আমি এখানে অনেক কিছু লিখিনি, তোমরা লিখে নেবে, অনুসঙ্গ এবং হ্যান ত্যান লিখে নেবে, আমি 3 মিনিট করে দিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে তাহলে। নেক্সট কোশ্চেন বলছে এসটিভিতে 50 গ্রাম একটি গ্যাসের আয়তন বা 44.8 লিটার হলে গ্যাসের আণবিক ভর কত। এটাও একই রকমভাবে করা যেতে পারে, আমরা এটা জানি। আচ্ছা, আমরা আগে যেটা দেওয়া আছে এটাকে লিখে নিই আগে। এটা এখানে কী বলা আছে যে 40.8 লিটার কোনো গ্যাসের আয়তন যদি হয় তাহলে তার ভর কত হবে, 50 গ্রাম হবে এসটিভিতে। তাহলে এই কথাটা আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, এটা হচ্ছে অতবার কোশ্চেন। দেখো 44.8 লিটার কোনো গ্যাস সমান কী হবে, 50 গ্রাম, এটা আমরা বলতে পারি সেই গ্যাসের ভর, ঠিক আছে। কোনো গ্যাসের আয়তন যদি 44.8 লিটার হয় তার ভর হচ্ছে 50 গ্রাম হবে। এটা উইকিং নেমে করছি আমরা, এটা উইকিং নেওয়া হবে। তো 1 লিটার যদি হয় তার ভর কত হবে তাহলে 50/কত 44.8 এত গ্রাম, ঠিক আছে। আর আমাদের বের করতে হবে 22.4 লিটারের জন্য, কারণ 22.4 লিটারের জন্য যেটা হবে সেটা তার আণবিক ভর হয় সবসময়ের জন্য। তাই 50/কত হবে 44.8 ইন্টু কত 22.4। এই 22.4কে যদি এটা কাটাকাটি করলে দ্বিগুণ হবে, 2 দিয়ে 50 কাটাকাটি করলে 25 হবে, তাহলে উত্তর কত হবে 25 গ্রাম। বোঝা গেল উত্তর কত হবে তাহলে 25 গ্রাম। তাহলে আমাদের বলেছে না এসটিপিতে গ্যাসটির আণবিক ভর কত, এসটিপিতে গ্যাসটির আণবিক ভর কত, এসটিপি মানে 22.4 লিটারকে বলা হয় এসটিপি, এটা এসটিপির আয়তন। তাহলে এসটিপিতে আয়তনটা কত হবে তাহলে 22.4 লিটার আয়তনে তার ভর হবে 25 গ্রাম কিন্তু, ঠিক আছে, ভর হবে কি 25 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে, কোন জাতীয় প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটা উত্তর হবে পুরকৃত প্রসারণ। এর উত্তর কী হবে পুরকৃত প্রসারণ, ঠিক আছে। পুরকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম, পুরকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম। তারপরে দেখো বলেছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক আমাদের জানতে চাইছে। তো বলো উত্তরটা কী হবে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। কী বলছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বা তুমি বলতে পারো জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটাও বলা যেতে পারে। আমি এটা এই পাশে লিখে দিচ্ছি, জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, তোমরা এটাও বলে লিখতে পারো। তারপরে তোকে বলেছে যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আইভি লেখচিত্র অঙ্কন করো। বলছে আইভি লেখচিত্রের প্রকৃতি জানতে চাইলে লিখতাম মূলবিন্দুগামী, কিন্তু প্রকৃতি জানতে চাইনি, বলছে লেখচিত্রটা দেখাতে বলছে। তো কি অসুবিধা নেই, লেখচিত্র দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। লেখচিত্র তোমাদের যে ভট্টাচার্য ব্রাদার্স যে বই, তোমাদের এই বই অনেকের আছে হয়তো, আমি জানি এই বই যাদের আছে তাদের আমি এই বইয়ের পেজ নাম্বারটা বলে দিচ্ছি। এই বইয়ের পেজ নাম্বার তোমরা পাবে 61 পাতায়। তোমরা 61 পাতা যদি বের করে পেয়ে যাবে। যাদের এই বইটা নেই তারা অন্য বই ব্যবহার করতেই পারো। এই যে গ্রাফটা কেমন হবে, এদিক বরাবর আই, এদিক বরাবর ভি, এবং দেখো মূলবিন্দুগামী সরলরেখা হয়েছে, ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে উত্তর কী হবে মূলবিন্দুগামী সরলরেখা। তারপরে তোকে বলেছে যে বাল্লোর চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়, এটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। উত্তর কী হবে ফ্লেমিংয়ের, উত্তরটা এখানে লিখে দিচ্ছি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ঠিক আছে। কী হবে তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এটার উত্তর কিন্তু এই লিখে দিলাম এখানে, ঠিক আছে। তারপরে বলেছে ফিউজ তারের উপাদান কী কী, ফিউজ তারের উপাদান হচ্ছে টিন 25%, কত হবে টিন 25% ও সিসা 75%, ঠিক আছে। টিন 25% আর সিসা 75%। বলছে ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে, উত্তর হবে ক্যাথোড, উত্তর কী হবে ক্যাথোড। তারপরে বলেছে কি অ্যানোড মাডে AgAuPt অর্থাৎ সোনা রূপার প্ল্যাটিনাম ইত্যাদি ধাতুগুলি মিশ্রিত অবস্থায় থাকে, এটা কিন্তু সত্য, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। সিলভার প্লেটিংয়ের সময় অ্যানোডে ব্যবহৃত হয় বিশুদ্ধ সিলভারের দণ্ড, সিলভারের সংকেত হচ্ছে Ag, সিলভারের দণ্ড, ঠিক আছে। তারপরে বলেছে সত্য মিথ্যা লিখতে বলছে H2O যেটি খাদ্যধর্মী গ্যাস, এটা মিথ্যা, ঠিক আছে, এটা হচ্ছে খাদ্যধর্মী নয়, ঠিক আছে। H2S হচ্ছে অ্যাসিডধর্মী গ্যাস, মৃদু অ্যাসিডধর্মী গ্যাস। বলছে মরচে পড়ার সময় লোহা জারিত না বিজারিত হয়, মরচে পড়ার সময় লোহা জারিত হয়, তাই বলছে লোহা ইলেকট্রন বর্জন করে Fe3+ আয়নে জারিত হয়। লোহা কী হয় হচ্ছে ইলেকট্রন বর্জন করে কী করে Fe3+ আয়নে জারিত হয়, ঠিক আছে। তো গ্রুপ সি এর কোশ্চেনগুলো দেখো, গ্রুপ সি এর কোশ্চেনগুলো কী বলছে,
গ্রুপ সি এর কোশ্চেনগুলো বলছে যে কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। কোষের তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে রায়মার্টিনের মানে বই আছে তার 303 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা, 303 পাতা রায়মার্টিনের মানে বই, 303। এই যে তবে এখানে দেওয়া আছে এই তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। এখানে দেখো পয়েন্ট করে করে লেখা আছে, যাদের বইটা নেই তারা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট মেরে নেবে, অবশ্যই মনে করে। যাদের বই নেই তারা অবশ্যই স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য দেওয়া আছে এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়। তা দেখে নাও এই উত্তরটা, এটা এইভাবে করবে। দেখো সেকেন্ডেই কতবার এসি ভোল্টেজ বলেছে, তাই না, এসিতে লাগানো হয়েছে মানে প্রতি, এভাবে লিখবে উত্তরটা যে 3.3.1 কতবার কোশ্চেন লিখবে যে প্রতিটি পূর্ণ তরঙ্গে কী হয়, প্রতিটি পূর্ণ তরঙ্গে কী হবে, যেহেতু প্রতিটি পূর্ণ তরঙ্গে যেহেতু অভিমুখ দুবার পরিবর্তিত হয়। তোমরা জানো তো এসির হচ্ছে ব্যবহার, তোমরা জানো যে ভোল্টেজ প্লাস আর মাইনাসটা প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে। এখন যে প্লাস পরক্ষণে সে মাইনাস, আর এখন যে মাইনাস পরক্ষণে সে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাই এই কথাটাই বলছে এখানে যে প্রতিটি পূর্ণ তরঙ্গে যেহেতু অভিমুখ দুবার কী হয়, পরিবর্তিত হয়, সুতরাং আমরা লিখতে পারি যে 1 সেকেন্ডে মোট অভিমুখ পরিবর্তন হবে, 1 সেকেন্ডে মোট অভিমুখ পরিবর্তন হবে, মোট অভিমুখ কতবার পরিবর্তন হবে, অভিমুখ পরিবর্তন হবে কতবার, 50 গুণ 2 সমান কত, 100 বার, ঠিক আছে। তাহলে 100 বার কিন্তু অ্যান্সার এটার। আশা করি বুঝতে পেরেছো উত্তর কত হবে, তাহলে 100 বার, এটাই কিন্তু অ্যান্সার এটার। যে প্রতিটি পূর্ণ তরঙ্গে যেহেতু অভিমুখ দুবার করে পরিবর্তিত হয়, সুতরাং 1 সেকেন্ডে মোট অভিমুখ পরিবর্তন হবে 50 গুণ 2 মানে 100 বার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যে ওলিয়ামের সংকেত কী। ওলিয়ামের সংকেত হচ্ছে H2SO7, বলছে রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। জায়গা ধরবে এখানে, লিখে দিই পাইরোসালফিউরিক সংকেত হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে বলেছে প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান। এটা পেজ নাম্বার 116 তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 116 পাতা তোমরা পেয়ে যাবে, তোমার টেক্সট বুকের 116 পাতা। দেখে নাও 116 পাতায় বলছে এই যে দেওয়া আছে, এই বিক্রিয়াটা তোমরা লিখে দেবে। এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি আছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এইভাবে আসে, কিন্তু এটা এই জিনিসটা দেখো, এই যে বিক্রিয়াটি কিন্তু অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন লুকে বসে আছে। তার জন্য বলা হয় যে এই বিক্রিয়ায় নাকি না হচ্ছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, একমাত্র এই বিক্রিয়া থেকে প্রমাণ করা যায়। তাই এই বিক্রিয়াটা লিখে দিলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। এবং লাস্টে লিখে দেবে যে এই বিক্রিয়া থেকে প্রমাণ করা যায় যে অ্যামোনিয়ায় নাইট্রোজেন আছে, ঠিক আছে। এই বিক্রিয়া লিখলেই কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝে এই বিক্রিয়াটা লিখতে হবে, এটা লিখতে হবে পুরোটা, এখান থেকে এই পর্যন্ত পুরোটা লেখার পরে এটা লিখে দিতে হবে এই বিক্রিয়াটা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো। লোহায় মরচে পড়া প্রতিরোধের উপায় তোমরা এটা পেয়ে যাবে 100 টেক্সট বুকে 132 পাতায় 131 পাতায় এটা ছিল, কিন্তু তোমরা এটা পাবে 607 পাতায় রায়মার্টিন বইতে, এটা সবচেয়ে ভালো লেখা আছে 607 পাতা রায়মার্টিনের বইতে। দেখে নাও উত্তরটা একটুখানি তোমরা। এই যে লোহায় মরচে পড়া প্রতিরোধের উপায়গুলো কী কী, দেখো 2-3টে উপায় দেওয়া আছে ভেঙে ভেঙে। যে মরচে নিবারণের উপায়গুলি নিম্নরূপ: লোহার গায়ে আলকাতরা বা তেল রং লাগালে মরচে পড়ে না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার গায়ে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিলে মরচে পড়ে না। লোহার গায়ে ব্লেড বা লেড দ্বারা নির্মিত রং লাগালে লোহায় মরচে পড়ে না। আরও আছে এই পাশে, এই 4, 5, 6, 7 অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমাদের যে কটা পয়েন্ট প্রয়োজন এখান থেকে লিখে নেবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে
যে খাদ্যদ্রব্য সংরক্ষণে জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্র আমরা ব্যবহার করা হয় কেন? আচ্ছা, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকেরই পেজ নাম্বার 612 পাতায়। এটা পেয়ে যাবে তোমরা 612 পাতায়। দেখো এই যে দেওয়া আছে এখানে, এই যে কী দেওয়া আছে দেখো, যে খাদ্য সংরক্ষণে জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্র ব্যবহার করা হয় কেন। পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে, এখান থেকে অবধি লেখার পরে আবার এইটুকু লিখতে হবে, কিন্তু এই পর্যন্ত পুরোটা তোমাদের লিখে দেখাতে হবে বিক্রিয়া সহ। ঠিক আছে, তোমরা এগুলো সবটাই কিন্তু লিখতে হবে, কোনো ক্ষমা নেই এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমরা পেয়ে যাবে পেজ 612, পেজ 612 রায়মার্টিনের বই। ঠিক আছে, আচ্ছা তারপরে গ্রুপ ডি এর কোশ্চেনগুলো দেখো। গ্রুপ ডি এর কোশ্চেনগুলো করলে মোটামুটি হয়ে যাবে আমাদের এই স্কুলটা। গ্রুপ ডি এর কোশ্চেনগুলো কী বলছে দেখে নাও। গ্রুপ ডি এর কোশ্চেনগুলো বলছে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে বলছে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন, তাই তো? তা দেখে নাও বিক্রিয়াটা এখানে করা আছে, আমরা এখানে তোমাদের করে দেখাচ্ছি আর একবার। তাও এখানে করে দেখাচ্ছি বিক্রিয়াটা দেখো কীভাবে হবে। বলেছে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তো বিক্রিয়ার সমীকরণ বলে প্রথমে লিখবে 4 দাগের 4.1। ঠিক আছে, তো বিক্রিয়াটা হবে NaOH এর সঙ্গে বিক্রিয়া করবে H2SO4, বিক্রিয়া করে তৈরি করবে কি, তৈরি করবে Na2SO4 প্লাস কি, প্লাস কিন্তু হচ্ছে H2O সঙ্গে জল তৈরি করবে। এখানে হবে 2H2O আর এটাকে একটা 2 হবে। ঠিক আছে, এটাকে কত হবে, 2 হবে। এই হচ্ছে তোমাদের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, এটা তোমার সবার আগে জানতে হবে। বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ না জানলে তোমরা অঙ্ক করতে পারবে না। এবার কি করতে হবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলেছে আর সালফিউরিক অ্যাসিডের কথা বলেছে, তাহলে আমাদের এই দুটোর আণবিক ভর বের করে নিতে হবে। তা আণবিক ভর যদি বের করি তাহলে এর আণবিক ভর কত হবে, 2 ইন্টু এনের কত 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস 1, তাহলে কত হবে 23, 2 গুণ 23 আর 24 আর 16 মানে 40, 40 দুগুণ 80 হবে এর আণবিক ভর। আর H2SO4 কত, 1 গুণ 2 প্লাস সালফারের 32 প্লাস 16 গুণ 4, অক্সিজেন এক একটার জন্য 16, 4টে অক্সিজেন আছে তাই 4 গুণ, তাহলে 2 প্লাস 32 প্লাস 64 মানে কত হবে 98। আমি যদি গ্রাম আণবিক ভর বের করি তাহলে এখানে একটা গ্রাম জুড়বে, এখানে একটা গ্রাম জুড়বে। তাহলে আমি এটা বলতে পারি যে 80 গ্রাম হাইড্রোক্সাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি এইভাবে লিখছি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98 98 গ্রাম H2SO4 প্রয়োজন। আমি আর সম্পূর্ণ বাক্যটা লিখলাম না, শর্টকাটে লিখলাম। কী লিখলাম, যে 80 গ্রাম NaOHকে সম্পূর্ণ প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 1 গ্রাম NaOHকে প্রশমিত করতে তোমাদের 98 বাই কত 80 এত গ্রাম H2SO4 এর প্রয়োজন। আর আমাদের প্রশ্নে কী বলেছিল, 40 গ্রাম বলেছিল না, তাহলে 40 গ্রাম, তাহলে এখানে লেখো যে 40 গ্রাম NaOHকে প্রশমিত করতে 98 বাই কত 80 ইন্টু 40 গ্রাম H2SO4 এর প্রয়োজন, তাই তো? তাহলে এখানে 40 দুগুণে কত হবে 80, 2 দিয়ে এটা কাটাকাটি করলে 49, তাহলে কত হবে 49 গ্রাম H2SO4 প্রয়োজন। বোঝা গেল কতটা, তাহলে 49 গ্রাম। এই যে টোটাল অঙ্কটা গেল আমাদের। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এই অঙ্কটা কমপ্লিটলি বাড়িতে করবে, এটা খুব ভালো একটা অঙ্ক কিন্তু। তাহলে 40 গ্রাম NaOHকে প্রশমিত করতে আমাদের 49 গ্রাম H2SO4 এর প্রয়োজন। তারপরে কোশ্চেনটা কী বলছে দেখো, CH2 বাইরে X আছে, সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 21 হলে X এর মান কত হবে। 2 মোল ওই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে STPতে কত আয়তনের CO2 গ্যাস উৎপন্ন হবে। C12 বলেছে আর H 1 বলে দিয়েছে। তো অঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে রায়মার্টিন বই থাকে তার 123 পাতায় তোমরা এটা অঙ্কটা কিন্তু পেয়ে যাবে। দেখে নাও অঙ্কটা কী বলছে। এই যে অঙ্কটা দেওয়া আছে দেখে নাও, বলছে কি যে CH2 গ্রুপ X সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 21 বলেছে, তাহলে X এর মান কত। আচ্ছা এই পার্টটুকুর অঙ্ক দেখে নাও। এই যে গ্রুপ X সংকেতের আণবিক গুরুত্ব যদি আমি বের করি তাহলে কত হবে, কার্বনের 12, H এর কত 1, তাহলে 12 প্লাস 1 গুণ 2, বাইরে একটা X গুণ Xটা বাইরে গুণ হয়ে যাবে, তাই তো? এবার এটা সমান কত পাচ্ছি আমরা, 12 আর এখানে 2 1 2, 12 2 14X পাচ্ছি।
ঠিক আছে। আর আমরা প্রথমেই যে অঙ্কটা করেছিলাম সেই সূত্র আবার আণবিক গুরুত্ব বা আণবিক ঘনত্ব সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব বা আণবিক ভর সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে এখান থেকে আমাদের আণবিক ভর কত 14x বলে দেওয়া আছে, 2 গুণ বাষ্প ঘনত্ব 21 বলে দেওয়া আছে। তাহলে 21 দুগুণে কত 42, 42কে 14 দিয়ে ভাগ করলে 3 × 14 42, এক্সের মান কত আসবে 3 আসবে। যৌগটির সংকেত কত হবে তাহলে CH2 গ্রুপ 3, এটা হচ্ছে যৌগের সংকেত। এখন বলেছে যে 2 মোল এই গ্যাসীয় পদার্থের অর্থাৎ এই CH2 গ্রুপ 3 এই যে গ্যাসীয় পদার্থের 2 মোল গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে এসটিপিতে কত আয়তনের CO2 উৎপন্ন হবে। তাই দেখো এখানে দিয়েছে কত যে 2CH2 গ্রুপ 3 প্লাস 9O2 মানে বিক্রিয়ার সমীকরণ। দহন করতে হবে, দহন করতে গেলে তো অক্সিজেন প্রয়োজন, তাই অক্সিজেন দিলাম, দিলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর জল, তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হবে। এখন বলছে এখান থেকে আমরা যদি মোল হিসাবে দেখি তাহলে এটা তো অলরেডি এর আগে 2 আছে, মানে এটা 2 মোল হবে, এটা কত হবে 2 মোল হবে। আর এখানে কত হচ্ছে কার্বন ডাই অক্সাইড 6 মোল প্রয়োজন। তো সমীকরণ থেকে বলছে, সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি 2 মোল CH2 গ্রুপ 3 এর সম্পূর্ণ দহনে আমাদের কিন্তু এসটিপিতে 6 মোল কার্বন ডাই অক্সাইড প্রয়োজন পড়ছে। তাহলে এখন এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার হয়। তাহলে 6 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে 6 গুণ হবে, মানে 134.4 লিটার হবে। তাহলে এখানে এক্সের মান 3 আর এসটিপিতে 134.4 লিটার কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা, তোমরা কিন্তু এটা বাড়িতে ভালো করে করবে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে একটি গ্লাসের জল কানায় কানায় ভর্তি আছে। এই অবস্থায় জলের উপরে একখণ্ড বরফ ভাসছে। বরফ সম্পূর্ণ গলে গেলে প্রদত্ত ক্ষেত্রগুলিতে গ্লাসের জলতলের কী পরিবর্তন ঘটবে। তাহলে 3খানা প্রশ্ন আমাদের এখানে একসঙ্গে বলেছে, কী কী পরিবর্তন করবে দেখে নাও। প্রথম থেকে বলছে কি যে যদি গ্লাসের জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে তাহলে উত্তর কী হবে, উত্তরটাকে দেখে নাও কী হবে, যে জলতলের কোনো পরিবর্তন ঘটবে না। কি উত্তর, জলতলের কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, একই সঙ্গে বলছে যদি গ্লাসের জল 4 ডিগ্রি উষ্ণতায় থাকে তাহলে কী হবে, জলতল নিচে নেমে যাবে। কেন বলো তো, আমরা জানি 4 ডিগ্রিতে কী হয়, 4 ডিগ্রির পরে থেকে কিন্তু জল বাড়তে শুরু করে, তার 4 ডিগ্রি আগে পর্যন্ত জল কিন্তু হ্রাস পায়। বুঝতে পেরেছো, মানে 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু জলের আয়তন হ্রাস পায়, আর 4 ডিগ্রির পরে থেকে কিন্তু আয়তন বৃদ্ধি পায়। তাই বলছে যে যখন 0 ডিগ্রি থাকবে তখন জলতলের কোনো পরিবর্তন ঘটবে না। যে 4 ডিগ্রির নিচে থাকবে তখন কী হবে, জলতল নিচে নামবে 4 ডিগ্রি পর্যন্ত। আর 4 ডিগ্রি উপরে উঠে গেলে তারপরে কোশ্চেন থেকে বলেছে যদি গ্লাসের জল 4 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাহলে কী হবে, 4 ডিগ্রি অপেক্ষা বেশি হলে জলতলের আয়তন বাড়তে শুরু করবে, আর আয়তন বাড়লে কিন্তু জল উপচে পড়বে। আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনটা, ভীষণ ইজি একটা কোশ্চেন কিন্তু এটা, কিন্তু অনেকটা বড় করে কোশ্চেনটা দিয়েছে বলে তোমাদের কিন্তু মাথা ঘুরে যেতে পারে। ওকে, বলছে 4.3-এর কোশ্চেন, একই উপাদানের তৈরি একটি সরু তার এবং একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, তার দুটিকে একই বিভব প্রভেদের মধ্যে রাখলে কোন তারটির মধ্য দিয়ে প্রবাহমাত্রা বেশি হবে এবং কেন হবে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে তোমার যে রায়মার্টিনের মানে বই আছে সেই মানে বইয়ের 325 পাতা, পেজ নম্বর 325, রায়মার্টিনের মানে বই। দেখে নাও তোমরা উত্তরটা কী হবে, 325 পাতা এই যে দেওয়া আছে, দেখেছো কী দেওয়া আছে, বলছে মোটা তারের মধ্য দিয়ে কী হবে, তড়িৎ প্রবাহ বেশি যাবে। কেন, কারণ আর প্রপোর্শনাল 1/a, অর্থাৎ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম তার মধ্যে কিন্তু রোধের মানটা বেশি, আর যার রোধের মান বেশি তার মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ যেতে কিন্তু বেশি বাধা পাবে, তাই তো। তাই বলছি যার প্রস্থচ্ছেদ কম মানে কি সরু তার, তাহলে ওর মধ্যে রোধ বেশি, আর রোধ বেশি হওয়ার জন্য কিন্তু তড়িৎ প্রবাহ কম যাবে। আর মোটা তারের ক্ষেত্রে দেখো, মোটা তারের ক্ষেত্রে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, ফলে রোধ কম, আর রোধ কম হওয়ার জন্য কিন্তু প্রবাহমাত্রা অনেক বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো, এখানে এটাই লেখা আছে, দেখবা তোমরা এই ব্যাখ্যাটা পড়বে, দেখো এটাই লেখা আছে, ঠিক আছে। তা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে অঙ্ক দিয়েছে যে 3টি অভিন্ন রোধকে শ্রেণীসমূহে যুক্ত করলে, বলছে নির্দিষ্ট বিভব প্রভেদ যুক্ত এটি তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে রোধগুলি একত্রে 10 ওয়াট ক্ষমতা ব্যয় করে। রোধগুলি সমান্তরালে যুক্ত হলে ব্যয়িত মোট ক্ষমতা কত হবে। ঠিক আছে, দেখে না উত্তরটা কী হবে এটার। তো কী বলছে, 3টি অভিন্ন রোধ বলছে, তাহলে আগে প্রথমে ধরে নাও যে ধরি, লিখতে হবে কি তাহলে 4.4-এর উত্তর লিখতে হবে, ধরি প্রতিটি রোধের মান, ধরি প্রতিটি রোধের মান হচ্ছে আর, এটা আমি ধরতে পারি, ধরি প্রতিটি রোধের মান হচ্ছে আর। এখন প্রথমে কি বলেছে, 3টি অভিন্ন রোধকে শ্রেণীসমূহে যুক্ত করতে হবে। ঠিক আছে, যুক্ত করার পরে বলছে এটি তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করে রোধগুলি একত্রে 10 ওয়াট ক্ষমতা ব্যয় করে। ওকে, তাহলে আগে শ্রেণীসমূহের কাজটা করে নিই। তাহলে প্রতিটি রোধের মান আমাদের কত দেওয়া আছে আর, মোট 3টি রোধ আছে কিন্তু আমাদের,
তাহলে প্রথমে লিখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কী লিখতে হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের মান কত হবে? আর এস সমান সমান কত তাহলে? আর প্লাস আর অর্থাৎ কত হবে? 3R। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের মান কত? 3R। যদি আমরা তড়িৎ ক্ষমতা ব্যয়িত ক্ষমতা বের করি, তড়িৎ ক্ষমতা বা ব্যয়িত ক্ষমতা, তাহলে দেখো ব্যয়িত ক্ষমতা যাকে আমরা পি দিয়ে লিখি, আর যেহেতু শ্রেণী সমবায় তাই পিএস বলবো তাকে আমরা। তো পিএস সমান কত হবে তাহলে? V²/RS। ঠিক আছে, V²/RS। তার মানে কত? তার মানে V²/RS মানে কত? RS মানে হচ্ছে 3R, তাহলে V²/3R এটা আমাদের দেওয়া আছে। আবার পিএসের মান তড়িৎ ক্ষমতা কত বলছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলছে 10। তার মানে আমরা বলতে পারি যে V²/3R এর মান তাহলে কত? 10 বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে V²/R এর মান কত? এই 3 কোনাগুনি গুণ হয়ে যাবে, 3 10 কত হবে? 30 হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যে V²/R এর মান তাহলে কত আসছে? 30 আসছে। ঠিক আছে, তো তোমরা গুছিয়ে লিখবে। এবার দেখো, এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে চলে আসো। এবার দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী লিখবে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কত হবে? যদি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হবে যে 1/RP সমান 1/R প্লাস 1/R প্লাস 1/R। তার মানে কত হবে? আর লসাগু হবে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3/R। এখান থেকে যদি আমি আরপি এর মান বের করি তাহলে আরপি সমান কত হবে? R/3 হবে। আরপি এর মান কত হবে তাহলে? R/3। এখন এক্ষেত্রে যদি ব্যয়িত ক্ষমতা বের করি তাহলে লেখো ব্যয়িত ক্ষমতা এটা হচ্ছে P অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে তাই। তাহলে V² কত? RP। এই RP মানে কত? V² মানে R/3, মানে এই 3 উপরে উঠে যাবে, তাহলে কত হবে? 3 গুণ V² কত? R। আর V²/R মানে কত? V²/R মানে হচ্ছে তোমার দেখো আগে আমরা বের করে রেখেছি V²/R এর মান কত? 30। তাহলে 3 গুণ 30 মানে হচ্ছে 90 ওয়াট। ঠিক আছে, এটা আমাদের কিন্তু অ্যান্সার হবে 90 ওয়াট। তোমরা একটু খাতায় এটা তুলে নাও, এটা একই একটা টোটাল স্ক্রিনের মধ্যে এটা আসবে না টোটালটাই, তোমরা এটা একটু খাতায় লিখে নাও। ঠিক আছে, এটা একটু খাতায় তোমরা লিখে নাও। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, অন্তিম সমবায়ের তুল্যরোধ কত হবে? তো দেখো সার্কিটটা আমি একটু আঁকছি, এটা আমি শর্টকাটে করবো, এটা অতবার কোশ্চেন বলছে। তো দেখো এরকমভাবে সার্কিট দেওয়া আছে একটা, আচ্ছা দেখে নাও, এরকম একটা সার্কিট, আবার একটা সার্কিট দিয়েছে এবং এর সঙ্গে একটাই সার্কিট আছে যেটা কিন্তু প্যারালাল আছে, এবং এটা বলেছে 10 ওহম, এটা বলেছে 10 ওহম, ঠিক আছে, এটা বলেছে 20 ওহম। তাহলে খুব সিম্পল একটা দেখো তুল্যরোধ যদি বের করতে হয় চিত্র থেকে তুমি কীভাবে করবে, এই দুটোকে যদি তুমি প্রথমে শ্রেণী সমবায় করো তাহলে 10 আর 10 কত হবে? 20 হবে। তাহলে এখানে তুমি কীভাবে, তাহলে এখানে তুমি একটাই মাত্র রোধ পাবে যেটা হচ্ছে 20 ওহম, আবার এর সঙ্গে আবার একটা ওহম লেগে আছে যার মান তলায় এটা 20 ওহম। তাহলে দুটো 20 ওহম মানে কি এখানে তুমি দুটো প্যারালাল আছে, তাহলে 1/RP সমান 1/20 প্লাস 1/20, 1/20 মানে 20 লসাগু হবে, তাই তো? কত হবে লসাগু? তাহলে 20 লসাগু হবে। 20 লসাগু হওয়ার জন্য উপরে হবে 1 প্লাস 1 মানে 2/20, কার মান? 1/RP এর মান। তাহলে আরপি এর মান কত হবে? 20/2, 20/2 মানে হচ্ছে 10। তাহলে আরপি এর মান কত হবে তাহলে? 10 ওহম। বোঝা গেল? আরপি এর মান তাহলে কত হবে? 10 ওহম। তাহলে এটা মোট তুল্যরোধের মান কত হবে তাহলে? অন্তিম সময়ের তুল্যরোধ কত হবে তাহলে? 10 ওহম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কী বলছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি চিহ্নিত করো। দেখে নাও তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটা হবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য আছে গলিত সোডিয়াম হাইড্রক্সাইড। গলিত সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে তোমার এর দাগটা, ওই জন্য এর উপরে এর দাগটা লিখে দিলাম। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর একটা আছে তড়িৎ অবিশ্লেষ্য, তো এর দাগে এর উপরে এর দাগটা লিখলাম। আর যদি তুমি বলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা কারা, তার মধ্যে আছে CH3COOH অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ডি এর দাগ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর কি হাইড্রোজেন সায়ানাইড, এটাও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, DE। এফ যেটা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটাও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য।
এই অবিশ্লেষণ তো মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে আসে। আর তড়িৎ অবিশ্লেষণের মধ্যে কারা কারা আসবে? গ্রাফাইট আসবে আর বিশুদ্ধ জল, অর্থাৎ এর দাগ আর সি এর দাগ। বোঝা গেল? এর দাগ আর সি এর দাগ হচ্ছে মৃদু তড়িৎ অবিশ্লেষণের মধ্যে। বলছে স্পর্শ পদ্ধতিতে SO3 কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় যে হয় না কেন? এর উত্তরটা তোমরা কিন্তু তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। পেজ নাম্বার হচ্ছে 123। তোমরা এটা পেজ নাম্বার 123 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা 123 পাতা। এই যে দেওয়া আছে যে স্পর্শ পদ্ধতিতে SO3-কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন? এই পর্যন্ত সম্পূর্ণ তোমাদের লিখতে হবে, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই, বিক্রিয়া সব মুখস্থ করতে হবে। কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণে নির্গত হয়? এটা হচ্ছে HNO3। এই বিক্রিয়াটা কী হবে? 4HNO3 থেকে 4NO2 তৈরি হয়, যেটা বাদামি কালারের হয় কিন্তু, ঠিক আছে? 4NO2 হয়, যেটা বাদামি কালারের হয়, এবং তৈরি করে তোমার অক্সিজেন এবং জল, ঠিক আছে? তারপরে বলেছে দেখো যে হেবার পদ্ধতিতে, তারপরে কি বলেছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প প্রস্তুত করা হয়। শিল্প প্রস্তুতটা লিখতে হবে আমাদের। এই বিক্রিয়ার প্রয়োজনীয় চাপ এবং অনুঘটক উল্লেখ করো, বিক্রিয়ার সমিত সমীকরণটি লেখো। তো দেখে নাও, তো তোমরা পেয়ে যাবে 117 পাতা। কত নম্বর পাতা পাবে? 117 নম্বর পাতা ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। তো 117 নম্বর পাতাটা দেখে নাও তোমরা একটু। এই যে দেওয়া আছে হেবার পদ্ধতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, এখানে যা দেওয়া আছে সেটা লিখতে হবে তোমাদের। নেক্সট পেজে চলে যাও। দেখো বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ দেওয়া আছে, আর বিক্রিয়ার বৈশিষ্ট্য দেওয়া আছে, বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে সবটাই, ঠিক আছে? এই সবটা তোমাদের কিন্তু লিখতে হবে। এই ছিল তোমাদের টোটাল আমাদের যে 1 নম্বর যে স্কুলটা ছিল ক্লাস 10ম শ্রেণীর, সেই স্কুলটা আমরা করলাম, ঠিক আছে? নেক্সট দিন আমরা দেখব 2 নম্বর স্কুল। তো যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর অবশ্যই কিন্তু তোমরা সেই প্লে লিস্টটা তোমাদের ফোনে সেভ করে রাখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের জানাবে, নিজেদের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দেবে। ওকে, তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট স্কুলে, ঠিক আছে? তো গুড নাইট এভরিবডি।